হ্যালো ফ্রেন্ডস, আমি সুচন্দা আর আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল লাইফস উইশ লিস্ট বিয়ন্ড লিমিটেশনসে। আপনারা জানেন আমি এই সিরিজটায় দেখাচ্ছি সাসারামের সাইট সিইংগুলো। প্রথম দিনের সাইট সিইং 3টে পার্টে অলরেডি দেওয়া হয়ে গেছে। যারা মিস করে গেছেন তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আগের পর্বগুলো দেখে নিতে পারেন। দ্বিতীয় দিনের সাইট সিইংয়ে এবারে আমরা বেরিয়ে পড়লাম। বেশ সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম, তার কারণ এদিন আমাদেরকে আবার সন্ধ্যার বাসে কলকাতা ফিরতে হবে, অর্থাৎ আবার সেই নাইট সার্ভিসের বাস সাসারাম থেকেই বাস ছাড়ে আর পরের দিন সকালে কলকাতায় পৌঁছয় সেই বাস আমরা ধরব। এদিনের সাইট সিইংটা নিয়ে আমরা প্রচণ্ড চিন্তায় পড়ে গিয়েছিলাম, তার কারণ এই একদিনেরই সাইট সিইং আর আমাদের করার ছিল, 2টো দিন আর আমাদের হাতে ছিল না। তার কারণ আমরা যে 3জন গিয়েছিলাম আর একদিনই সেখানে থাকতে চাইছিলাম, আর আমাদের অপশন ছিল দুটোই ফোর্ট। একটা ছিল শেরগড় ফোর্ট আর একটা ছিল রোহতাসগড় ফোর্ট। এবারে আপনারা দেখতেই পাবেন গুগল ঘাটলে যে ম্যাক্সিমাম ভোট যাবে রোহতাসগড় ফোর্টের দিকে, কিন্তু আমরা ডিসাইড করেছিলাম আমরা যাব রোহতাসগড় ফোর্টের দিকে। তার সাথে সেই ফোর্টে যাওয়ার আগে আমরা যাব মুন্ডেশ্বরী মন্দিরে। আপনারা দেখেছেন যে আগের দিন সাইট সিইংয়ে আমরা শুরু করেছিলাম মা তারাচণ্ডী মন্দির দিয়ে, আর পরের দিন আমরা শুরু করব মা মুন্ডেশ্বরীর মন্দির দিয়ে। এটাও কিন্তু একটা শক্তিপীঠ। এবারে আমরা রোহতাসগড় ফোর্টে তো যাইনি, কিন্তু আপনাদেরকে রোহতাসগড় ফোর্ট সম্পর্কে কিছু তথ্য দিয়ে দিই। তার কারণ আমরা এখন বেশ অনেকটা রাস্তা যাব, তো এই চলার ফাঁকে আপনাদেরকে কিছু কথা বলাটা খুবই জরুরি। আপনাদের অনেকের ভালো লাগবে, অনেকের ভালো নাও লাগতে পারে। যদি ভালো না লাগে স্কিপ করে একটু এগিয়ে যাবেন, আর যারা এই রোহতাসগড় সম্পর্কে জানতে চান তারা স্কিপ না করে পুরোটাই দেখুন। যাই হোক, যেটা বলছিলাম যে ভারতের প্রতিটি রাজ্যেই কোনো না কোনো ইতিহাস লুকিয়ে আছে, বাদ নেই বিহারের মতো রাজ্য। অনেকেই হয়তো জানেন না যে এই বিহারেই লুকিয়ে রয়েছে কিন্তু রোহতাসগড় দুর্গ, যেটা বিহারের রোহতাস জেলায় অবস্থিত। এই রোহতাসগড় দুর্গকে বিহারের পাশাপাশি ভারতের সবচেয়ে প্রাচীন এবং রহস্যময় দুর্গ হিসেবে বিবেচনা করা হয়। কথিত আছে যে এই দুর্গটি যুদ্ধের সময় লুকানোর জন্য নির্মিত হয়েছিল। সেই সময় এই দুর্গে লুকানোর জন্য অনেক রহস্যময় কক্ষ ও দালান তৈরি করা হয়েছিল, যেখানে আজও কেউ যেতে ভয় পায়। স্থানীয়দের দাবি এই দুর্গ থেকে রাতে বিকট চিৎকার শোনা যায়। অনেকে দিনের আলোতেও কিন্তু একা একা এই দুর্গে যেতে ভয় পান, এবং দিন শেষ হয়ে আসার আগেই কিন্তু এই দুর্গ ছেড়ে সবাইকে চলে আসতে হয়। সন্ধ্যার পরে এই দুর্গের ত্রিসীমানাও কেউ পেরোতে চান না। এখন আপনার আগ্রহ যদি প্রধানত প্রাচীন এবং ঐতিহাসিক স্থানগুলি দেখার মধ্যে থাকে, তবে আপনাকে অবশ্যই বিহারের এই বিখ্যাত রোহতাসগড় দুর্গে যেতে হবে। কিন্তু কেন? তাহলে চলুন জেনে নেওয়া যাক বিহারে অবস্থিত সুন্দর ও ঐতিহাসিক রোহতাস দুর্গ সম্পর্কিত কিছু মজার তথ্য। রোহতাসগড় দুর্গ বিহারের ঐতিহাসিক এবং প্রাচীন দুর্গগুলির মধ্যে একটি, আর এই সান রিভার ভ্যালিতে কৈমুর পাহাড়ের চূড়ায় অবস্থিত হচ্ছে এই রোহতাস দুর্গ। এই দুর্গের ইতিহাস বেশ মজার এবং দুর্বোধ্য, কারণ অনেকে মনে করেন এই ঐতিহাসিক নিদর্শনটি 2 রাজা মিলে নির্মাণ করেছিলেন। তবে ইতিহাস বলছে খ্রিস্টীয় 7ম শতাব্দীর রাজা হরিশ্চন্দ্রের পুত্র রোহিতাস এই দুর্গটি তৈরি করেছিলেন। একই সময়ে অনেক ঐতিহাসিকবিদ মনে করেন যে এই দুর্গটি মুঘল সম্রাট শের শাহ সুরি তৈরি করেছিলেন। কথিত আছে যে এই দুর্গের সঙ্গে আয়না মহল, এর ভেতরে জামে মসজিদও শের শাহ সুরি তার রাজত্বকালে তৈরি করেছিলেন। তবে ইউনেস্কোর একটি প্রতিবেদন অনুসারে জানা যায় যে এই একই নামের আরেকটি দুর্গ রয়েছে পাকিস্তানে, যেটি নির্মাণ করেছিলেন শের শাহ সুরি। দেখুন, রোহতাসগড় দুর্গের গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি মা মুন্ডেশ্বরী মন্দিরে। তাহলে চলুন রোহতাসগড় দুর্গের গল্প আবার পরে শোনা যাবে,
আপাতত আমরা দেখে নিই মা মুন্ডেশ্বরী মন্দিরটা। এখন এসেছি মুন্ডেশ্বরী মাতার মন্দিরে। এটাও একটা শক্তিপীঠ। গতকাল গিয়েছিলাম মা তারাচণ্ডীর মন্দিরে, সেটাও একটা শক্তিপীঠ ছিল, আর এটাও একটা শক্তিপীঠ। গতকাল যেখানে গিয়েছিলাম সেখানে মায়ের ডান চোখ পড়েছিল, আর আজ মানে সেই জন্য সেই মন্দিরের নাম ছিল তারাচণ্ডী, তারা অর্থাৎ চোখের তার। আর আজকে এসেছি মুন্ডেশ্বরী মন্দিরে। বলা হয় এখানে মায়ের মুন্ডুর কোনো অংশ পড়েছিল। তো সিঁড়ি দিয়ে উঠছি, সিঁড়িটা কিন্তু বেশ খাড়া আছে, বিশেষ করে যাদের একটু বয়স হয়েছে তাদের জন্য কিন্তু বেশ টাফ হবে। সিঁড়িটা বেশ খাড়া, আর আমি উঠতে উঠতে কথা বলছি বলে আরো বেশি হাঁপাচ্ছি। পৌঁছে গেছি মেইন গেটে। বেশি সিঁড়ি নেই, অল্প একটুই সিঁড়ি ছিল। ইস, এটা এখানের হাবন কুণ্ড। আর পিছনে যে নাসিকা গর্জনটা শোনা যাচ্ছে, সেটা যারা বসে রয়ে একজন ঘুমোচ্ছেন তারই নাসিকা গর্জনের শব্দ। মন্দির চলে এসেছে, সামনেই রয়েছে মন্দির। মুন্ডেশ্বরী দেবীর মন্দির বিহারের সোন খালের নিকটবর্তী কৈমুর পর্বতমালার 608 ফুট বা 185 মিটার উচ্চতা বিশিষ্ট মুন্ডেশ্বরী পাহাড়ের উপরে অবস্থিত একটি হিন্দু মন্দির। বাইরে নন্দী মহারাজের মূর্তিটা রয়েছে। এই মন্দিরের ভেতরে একেবারেই ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ, সেই কারণে মন্দিরের ভেতরে কোনো ছবি বা ভিডিও আমি করিনি। এটা হচ্ছে নারিয়েল স্থল, অর্থাৎ নারকেল ফাটানোর যে জায়গাটা, সেই জায়গাটা। এটি 1915 সাল থেকে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ কর্তৃক সংরক্ষিত একটি ঐতিহাসিক মন্দির। এএসআই কর্তৃক সম্প্রতি এই মন্দির ভবনটির তারিখ হিসেবে 108 খ্রিস্টাব্দ নির্ধারিত হওয়ার ফলে এটি এখন পৃথিবীর প্রাচীনতম সক্রিয় হিন্দু মন্দির। মন্দির এলাকায় অবস্থিত একটি তথ্য ফলক নির্দেশ করে যে এই মন্দিরের অস্তিত্বের শুরু অন্তত 625 খ্রিস্টাব্দের দিকে। আমাদের মুন্ডেশ্বরী মন্দিরটা ঘোরা হয়ে গেল, বেশ ভালো। যেহেতু আমরা একদম সকাল সকাল চলে আসছি, একদম ফাঁকা থাকছে। তবে তারাচণ্ডী মন্দিরে আমি পারমিশন নিয়ে ছবি এবং ভিডিও করেছিলাম। এখানে আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু এখানে ভিতরে স্ট্রিক্টলি ছবি তোলা বারণ, সেই কারণে ছবি বা ভিডিও কিছুই করতে পারলাম না। কিন্তু জায়গাটা কিন্তু ভারী সুন্দর, বেশ সুন্দর জায়গা। এই মন্দিরটি শিব ও মহাশক্তিকে উৎসর্গ করা।
গবেষণা অনুসারে এখানে পূর্বে একটি শিক্ষা কেন্দ্র ছিল এবং মণ্ডলেশ্বর বা শিব মন্দিরটি ছিল সেই শিক্ষা কেন্দ্রের প্রধান মন্দির। মণ্ডলেশ্বরী বা পার্বতী ছিল দক্ষিণ দিকটায়। এই মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়েছিল ও মণ্ডলেশ্বরী মূর্তিটি মূল মন্দিরের পূর্ব কক্ষে রাখা হয়। মুন্ডেশ্বরী মন্দির দর্শন করার পর আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চলতে লাগলাম। হ্যাঁ, যে ইতিহাসের কথাটা নিয়ে কথা হচ্ছিল, ইতিহাস নিয়ে কিন্তু দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু রোহতাসগড় দুর্গের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের সামনে সবকিছু ফিকে হয়ে পড়ে। এই দুর্গের গঠন খুবই সুন্দর এবং এটি গ্রানাইট শিলা এবং স্লেট চুন দিয়ে তৈরি। এছাড়াও এই দুর্গের স্থাপত্য খুব সুন্দর। দুর্গের দেওয়ালগুলি অনেক সুন্দর নকশা এবং শিলালিপি দিয়ে সজ্জিত। দুর্গটি বিশাল বড় এবং এই দুর্গে মোট ৮৩টি দরজা রয়েছে, যার মধ্যে প্রধান 4টি হল ঘোড়েঘাট, রাজঘাট, কাথৌটিয়া এবং মেধাঘাট। আপনি যদি ইতিহাস জানতে আগ্রহী হন তাহলে এই দুর্গটি অবশ্যই ঘুরে আসতে পারেন এবং এটি ঘোরার সেরা সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চের মধ্যে, কারণ এই সময় আবহাওয়াটা ভালো থাকে। আমরা কিন্তু ডিসেম্বর মাসেই গিয়েছিলাম। দুর্গটা ঘোরার জন্য সময়টা একদম উপযুক্ত ছিল, কিন্তু আমরা রোহতাসগড় ফোর্টে না গিয়ে আমরা গিয়েছিলাম শেরগড় ফোর্টে। আর গুগল সার্চ করে দেখেছিলাম শেরগড় ফোর্ট কিন্তু পার্সেন্টেজের দিক থেকে এগিয়ে ছিল। শেরগড় ফোর্টে যাওয়ার পথে এটাই শেষ জনপদ। যদি আপনাদের কোনো খাবার নেওয়ার থাকে বা যে কোনো জিনিস প্রয়োজন থাকে তবে কিন্তু এখান থেকেই নিয়ে নিতে হবে। এরপর আপনারা আর কোনো দোকানপাট কিন্তু পাবেন না। কি নিচ্ছ? গজা। তবে আমি বলবো সাসারাম থেকে আসার পথেই প্রয়োজনীয় খাদ্য এবং পানীয় সাথে করে নিয়ে আসবেন। এখানে যে দোকানটি রয়েছে সেটি যে খুব ভালো এমনটা কিন্তু আমি বলবো না। আমার মনে হয় এর থেকে সাসারাম থেকেই নিজেদের প্রয়োজনীয় সমস্ত খাবার এবং জল সাথে করে নিয়েই বেরোনো দরকার। আবার আমরা রওনা হলাম শেরগড় ফোর্টের পথে। চলুন এবার আপনাদেরকে শেরগড় ফোর্ট সম্পর্কে কিছু বলি। আসলে আমাদের শেরগড় ফোর্টে আসার আরও একটা কারণ ছিল, রোহতাসগড় ফোর্টে গেলে শুধুমাত্র রোহতাসগড় ফোর্টটাই দেখতে পেতাম, কিন্তু শেরগড় ফোর্টের দিকে আমরা মা মুন্ডেশ্বরীর মন্দিরটা দেখতে পেলাম। এই শেরগড় ফোর্ট দেখব, তার পাশেই একটা বিশাল বড় ড্যাম রয়েছে সেটা দেখব, সেখানে বোটিং করব এবং যদি রাস্তা খোলা থাকে একটা শিব মন্দির আছে সেখানেও যাব। তাই এতগুলো দেখার সুযোগ হাতছাড়া করলাম না। রোহতাসগড় ফোর্টটা না হয় পরের বারের জন্যই তোলা রইল। 10,000 सैनिक छिपने का क्षमता है उसमें। अच्छा, इतना बड़ा खुला है? था, अभी तो नहीं होगा। है उसी तरह से है अंदर, कोई गया नहीं है अंदर अभी। पहले फोर्ट चाहिए भैया।
যে গেটটির সামনে দেখা যাচ্ছে এখান দিয়েই কিন্তু ড্যামে যাওয়ার পথটা শুরু হচ্ছে, কিন্তু আমরা ডিসাইড করলাম যে আমরা ড্যামটা না দেখে আগে দুর্গটা দেখে আসবো, কারণ ওটা ঘুরতে অন্ততপক্ষে ঘন্টা 3 সময় লাগবে। ফেরার পথে আমরা ড্যামটাতেও যাব আর সেখানে বোটিংও করব। শেরগড় ফোর্টটা কিলা শেরগড় বা ভুরকুড়া ফোর্ট নামেও কিন্তু পরিচিত। এটা আসলে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বর্তমানে। এটা অবস্থিত রয়েছে সাসারামের চেনারি ব্লকের মালহিপুর নামক অঞ্চলে। কুদ্রার সঙ্গে বা সাসারামের সঙ্গে এটা কিন্তু বেশ ভালো কানেক্টেড রয়েছে। এটা আসলে পাহাড়ের উপরে অবস্থিত একটা কি বলবো, একটা মালভূমি টাইপের বলা যেতে পারে। উচ্চতা প্রায় 800 ফিটের মতো। বলা হয় যে সম্রাট শেরশাহ সূরি এটিকে তৈরি করেছিলেন। একদম ঘন জঙ্গলের মধ্যে এই দুর্গটিকে বানানো হয়েছিল যাতে শত্রুরা সহজে এখানে আক্রমণ করতে না পারে। পাশে যে ড্যামটা দেখছেন, এই ড্যামটি তৈরি হয়েছে দুর্গাবতী নদীর উপরে। এই দুর্গটি 1540 থেকে 1545 খ্রিস্টাব্দের মধ্যে সম্রাট শেরশাহ সূরি কর্তৃক নির্মিত হয়েছিল। 16শো শতাব্দীতে এই দুর্গটিকে ভুরকুড়া কিলা বলে ডাকা হতো। এই দুর্গ মোটামুটি 16 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। এর যে মূল প্রবেশপথটা রয়েছে সেটা আসলে 8টা ছোট ছোট গম্বুজ দিয়ে তৈরি করা, কিন্তু বর্তমানে মাত্র 5টি অবশিষ্ট রয়েছে, বাকিগুলো একেবারেই ধ্বংস হয়ে গেছে। মূল প্রবেশদ্বার থেকে 1 কিলোমিটার ভেতরে গেলে একটা ছোট লেক মতো রয়েছে, যেটাকে বলা হয় রানী পোখরা বা কুইন্স পন্ড, অর্থাৎ রানীর স্নান করার পুকুর। আর তার সঙ্গে লাগোয়া যে পাহাড়টা রয়েছে তার নিচেই রয়েছে আন্ডারগ্রাউন্ড ফোর্ট, অর্থাৎ মাটির তলায় কেল্লা। এই যে বিশাল বড় ড্যামটা আপনারা দেখছেন, এই ড্যামের জল দিয়েই কিন্তু এই অঞ্চলের বিস্তীর্ণ যে কৃষিভূমিটা রয়েছে সেই কৃষিভূমিতে জলসেচ করা হয় এবং চাষাবাদ করা হয়। এই ড্যামটি এলাকাবাসীদের জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। বর্তমানে কিন্তু 1 ফোঁটাও জল কোথাও দেখা যাচ্ছে না, তবে ঠিক যখন চাষাবাদের সময় আসবে তখনই এই ড্যাম থেকে জল ছাড়া হবে। আর যে পাশের শুকনো খালটা দেখতে পাচ্ছেন, সেই খাল দিয়েই কিন্তু বিস্তীর্ণ এলাকায় চাষের যে কৃষি জমি রয়েছে সেখানে জল ঠিক পৌঁছে যাবে। এই সমস্ত তথ্যই ড্রাইভার দাদা আমাদেরকে দিচ্ছিলেন। আর পথ চলতে চলতে আমরা কিন্তু শেরগড় ফোর্টের একেবারে কাছে পৌঁছে গেছি। দূরেই দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় শেরগড় ফোর্ট। পৌঁছে গেছি শেরগড় ফোর্টে যাওয়ার রাস্তায়। এখান থেকে একটু ছোট গাড়ি ঢোকে, কিন্তু আমাদের গাড়িটা ঢুকলো না। ওই পাহাড়ের উপরে ফোর্টটা একটু দেখা যাচ্ছে, ওখানে এবার আমাদের পুরোটাই ট্রেক করে উঠতে হবে। এই জায়গাটাতেই আমরা এবার ট্রেক করে উঠব। পার্থ তো দেখেই অবস্থা খারাপ হয়ে গেছে, জানি না উঠতে পারবে কিনা। প্রচণ্ড রোদ। আমরা এখন চলে এসেছি শেরগড় ফোর্টের এখানে। পিছনের ওই পাহাড়ের মাথায় উঠতে হবে এখন ফোর্টে যাওয়ার জন্য। প্রচণ্ড রোদ, তাই মোটামুটি স্কার্ফ টাফ সব নিয়ে নিয়েছি, কারণ ভাইজ্যাগে গিয়ে একবার যা ট্যান পড়েছিল চাই না সেই ট্যানটা আবার পড়ুক। তো সেই কারণে জল, সানগ্লাস আর স্কার্ফ সমস্ত কিছু কিন্তু মাস্ট। টুপি থাকলে ভালো হয়, আনা হয়নি এইবারে। তো যাই হোক, যা আছে এইটাই সম্বল করে আপাতত হাঁটা শুরু করতে হবে।